সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। আমার প্রণাম নেবেন। আপনি কি কাউকে খুঁজছেন? আমি তোর কাছেই এসেছি মা। আমার কাছে? আমি তো বুঝতে পারছি না আপনি কে। অপরাধ নেবেন না, কিন্তু আমি আপনার মুখ দেখতে পাচ্ছি না, তাই বোধহয় বুঝতে ভুল হচ্ছে। কোনো অপরাধ নিচ্ছি না, তবে আমার মুখ আমি দেখাই না, দেখালেই বিপদ। বিপদ? শোন, আমি আমি কলিযুগের বামন অবতার, বহুদূর মানে সেই কৈলাস থেকে আসছি। আমাকে কিছু খেতে দে, দেখি তোর পুণ্যি হবে। হ্যাঁ বাবা, আসুন বাবা, আসুন। আপনি অতিথি। আমার ভীষণ সৌভাগ্য যে আপনার সৎকার মানে অতিথি সৎকারের সুযোগ পেলাম। হুম, এই নিন বাবা, গরম ভাত, গরম ডাল, গরম গরম সবজি। দাদু, ও দাদু, বলো না তোমার এই থলেতে কি আছে? কি আবার? আরে বাজার আছে, বাজার। কি বাজার আছে গো দাদু? কি আবার থাকবে? যেমন বাজার হয় এই ওই আলু, পটল, উচ্ছে, কুমড়ো, মূলো, এই সব আর কি। এই দই, মিষ্টি, সন্দেশ এসব নেই? আল্লাহ দেখো, দই চাই, মিষ্টি চাই। আরে না না, ওসব নেই। আর আমাদের জন্য কি আছে? না এখন কিছুই নেই, এই যা নিয়ে আসছি তাই খেতে হবে। দাদু, মোয়া খাবো। মোয়া? কি কাণ্ড! আচ্ছা আর কত মোয়া খাবি বলতো? যত খাওয়াবে ততই খাবো। দাদু, আমারও মোয়া চাই। শোন, এখন খেজুর রসের সময় নয়, ভালো মোয়া পাওয়া যাচ্ছে না। দাদু, ওসব আমরা বুঝি না, আমাদের মোয়া চাই ব্যাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বিকেলে তোদের নিয়ে বেরিয়ে মোয়া খাইয়ে আনবো। কি মজা, কি মজা। যা এখন মাঠে গিয়ে খেলাধুলা কর, যা। না দাদু, তোমার সাথেই এখন থাকবো। বাহ, বড় ভালো খাওয়ালি। এই নিন জল। রান্নার হাত অতীব চমৎকার। এবার আমায় যেতে হবে, প্রণামী দে 50 মোহর। কি হলো, চুপ করে দাঁড়িয়ে রইলি যে বড়? হ্যাঁ, যা প্রণামীটা নিয়ে আয়, আমার তাড়া আছে, এক্ষুনি যেতে হবে। কিন্তু ঘরে তো মোহর নেই। ক্ষমা করবেন, এত প্রণামই আমি দিতে পারবো না। কি বললি? প্রণামী দিতে পারবি না? শোন, আমাকে 50 মোহর প্রণামী দিতেই হবে, না হলে আমি তোকে আমার মুখ দেখাবো। মুখ দেখাতে চান তো দেখান, তাতে কি এসে গেল? আমিই বরং বুঝতে পারবো আপনি কে। আমার মুখ দেখলে কিন্তু ঘোর অমঙ্গল। হাসালেন, আমিও সব মানি না। দেবতা মানুষ কারো মুখ দেখলেই কোনো পাপ অমঙ্গল হয় না। আপনি আপনার মুখ দেখান। মূর্খ মেয়ে। হে কি, এ আমার কি হলো গো? কি সর্বনাশ হলো! হায় 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 হায়, এ আমার কি হলো? ওগো বাঁচাও, এ আমার কি হয়ে গেল? না! তুমি কে হে বাপু? তা কোথা থেকে আসছো? আগে তো কখনো এ রাজ্যে দেখেছি বলে মনে পড়ছে না। আগে 100 মোহর দে, তারপর বলছি আমি কে। এটা কোথাকার মামদোবাজি? হ্যাঁ,
চেনা নেই জানা নেই, বলে কিনা 100 মোহর দিতে হবে। হ্যাঁ, না দিলে কিন্তু আমি আমার মুখ দেখাবো। তা দেখাও মুখ দেখি, তুমি কে হে ঠাকুর? তাহলে তাহলে মোহর দিবি না, তাই তো? তাহলে এই দেখ আমার মুখ। হ্যাঁ, যত সব এই সব আপদ কোথা থেকে এসে জোটে কে জানে। ওই গো, ভাত হলো? এই রাখো সবজির বাজার। শোনো, ওই সবজি খাবার এখন আর সময় নেই, বুঝলে? বুঝলাম, কিন্তু সব সময় এত কিসের তাড়া থাকে বুঝিনে বাপু। হ্যাঁ, আমাকে ওই ভাত দাও, বুঝলে? আর গরম ভাত, ডাল আর একটু ঘি দিলেই হবে। আল্লাহ দেখো, ওই ঘি খেয়ে খেয়ে শরীরটাকে কি বানিয়েছে সে খেয়াল আছে ও না? আছে আছে গিন্নি আছে। ওহ, আর কথা বাড়িও না তো, আমাকে খেয়ে দিয়ে এক্ষুনি রাজসভায় যেতে হবে। তা রাজসভায় কি রাজকার্য করো শুনি? করো তো বসে বসে গুলতামি। হ্যাঁ, কি বললে? গুলদি? আরে আমাকে ছাড়া মহারাজ অন্ধ, বুঝলে? তাই তো মহারাজ তোমাকে চোখে হারায়। নাও এখন ওইখানে আসন পেতে বসে পড়ো, ওই ভাত আর ডালি জুটবে কপালে, ঘি নেই। ঠিক আছে, দাও দাও, এখন ওই গরম ভাতই খাই। বসো, দিচ্ছি। ওরে বাবা রে, কি হলো গো বাবা গো? আরে কি হলো গো? চলে গেল ওরে বাবা রে, কি হলো গো বাবা? আরে বাবা, কি করে হলো এরকমটা? তুমি তো যুগ যুগ ধরে ভাত রান্না করছো। যুগ যুগ ধরে ভাত রান্না করলেই বোঝা যায় না হাঁড়িটা আস্ত থাকবে না ফেটে যাবে। আহ গিন্নি, লাফিও না। চুপটি করে বসো তো এখানে, বসো। আরে আজ পারছি না, ওগো কিছু একটা করো। ওরে বাবা, তুমি একটু ধৈর্য ধরো না গিন্নি, আমি এক্ষুনি যাচ্ছি রাজবৈদ্যর কাছে। দেখবে সব ঠিক হয়ে যাবে, বৈদ্যর ওষুধে একদম ঠিক হয়ে যাবে। ওহ, কার মুখ থেকে আজ ঘুম থেকে উঠেছিলাম কি জানে না, রোজই তো ঘুম থেকে উঠে গিন্নির মুখ দেখি। তাহলে কি গো গোপাল দাদা, তুমি এই সময়? আর কি বলবো, ভাতের হাঁড়ি ফেটে গরম ভাত ছিটকে তোমার বৌদির পায়ে পড়ে মনে হয় পুড়ে গেছে একেবারে। হ্যাঁ, সে কি গো? হ্যাঁ, আর আমি এখন যাচ্ছি বৈদ্যর কাছে ওষুধ আনতে। কিন্তু তোমার মুখটা এরকম শুকনো লাগছে কেন? মুখ শুকনো লাগছে কি আর সাধে? সকালবেলাতেই বাড়িতে হুলস্থুল, ঘরে চাল ভেঙে পড়েছে। হ্যাঁ, কি কাণ্ড! তা হলো কি করে? কোনো বৃষ্টি নেই, ঝড় নেই, এমনি চাল ভেঙে পড়ে গেল? আর বললো কেন, আমি তখন ঘরে ছিলাম না। কোথা থেকে এক বামন ছাতায় মুখ ঢেকে গিন্নির কাছে খেতে চায়, তাকে খেতেও দেওয়া হয়। সেই বামনটা নয় তো? সে নাকি কলিযুগের বামন অবতার। খাওয়া হয়ে যাওয়ার পর সে 50 মোহর চায়, গিন্নি দেয়নি, তাই সে তার মুখ দেখিয়ে চলে যায় আর বলে মুখ দেখলেই নাকি অমঙ্গল হবে। বলতে না বলতেই ঘরের চাল ভেঙে পড়ে। বুঝলে, এ হলো এক অনামুখ লোক, যার মুখ দেখলেই ক্ষতি হয়, আর এটাকে কাজে লাগিয়ে সে কিছু কামিয়ে নেবার ধান্দা করছে। আমার তো খুব ক্ষতি হয়ে গেল। মহারাজের কাছে গিয়ে নালিশ করতে হবে, তাহলেই মহারাজ সেনাপতিকে পাঠাবে বেটাকে ধরে আনার জন্য। ও তুমি কিচ্ছু চিন্তা করো না। আমি এখন যাই গোপাল দাদা। শোনো, তুমি তোমার বউকে নিয়ে এক্ষুনি মহারাজের কাছে চলে এসো, বুঝলে? আচ্ছা, নিয়ে আসছি। বলছো কি গোপাল, এরকম ঘটনা আমার রাজ্যে হবে? না 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 না, এ তো আমি সহ্য করব না। মহারাজ, এ কোনো গুপ্তচর নয় তো? আচ্ছা, গুপ্তচরের কি আর খেয়ে দে কাজ নেই যে লোকজনের অনিষ্ট করবে? আমার তো মনে হচ্ছে এ একটা অপয়া। মহারাজ, কিছু একটা করুন, আজ আমার ঘরের চাল ভেঙেছে, পরশু কারো ঘরের দেওয়াল ভেঙে দেবে। কিন্তু এত শক্তি সে কি করে পাচ্ছে মহারাজ? বিজ্ঞানে তো এর কোনো ব্যাখ্যাই নেই। ঠিক বলেছো বিজ্ঞানী, কিন্তু কি জানো, বিজ্ঞানের বাইরেও অনেক কিছু আছে যা আমরা বুঝতে পারি না। এ নিশ্চয় কোনো অপদেবতা। অপদেবতা নয়, তবে অপয়া মানুষ যার মুখ দেখলে ক্ষতি হয়। শুধু তাই নয় মহারাজ, ওর উদ্দেশ্য অন্যায়ভাবে কিছু কামিয়ে নেওয়া। খেতে চাইছে, মোহর চাইছে,
না হলে সর্বনাশ করছে। কিন্তু ওকে কিভাবে ধরা যাবে? মানে ও কোথায় কোথায় লুকিয়ে পড়তে? এক্ষুনি সেনাপতিকে রাজসভায় আসতে বলো। যথা আজ্ঞা মহারাজ। মহারাজ, আমার গণনায় এই অঞ্চলের ওপর রাহুর একটা কুপ্রভাব পড়েছে। সে কি? তুমি দেখো কিভাবে রাহুকে তাড়িয়ে দেওয়া যায়। মহারাজ, এই ঘটনা শুনে আমার এখন বাড়ি যেতে খুব ভয় করবে। ওই বামুনটা যদি টুক করে ওর মুখ দেখিয়ে দেয়, তাহলে না জানি আমার কি বিপদ হবে। ভিতুর ডিম, তুমি নিজেই বরং মুখ ঢেকে বাড়ি যেও। মহারাজ প্রণাম, আমাকে ডেকেছেন? শোনো সেনাপতি, এক দুষ্টু বামন ছাতা দিয়ে মুখ ঢেকে গোটা রাজ্যে ঘুরে বেড়াচ্ছে। তাকে ধরে আনতে হবে, আর তার মুখ এমন ভাবে বেঁধে আনবে যাতে তুমি নিজে আর সেই সাথে আমরা যেন তার মুখ না দেখতে পাই। যথা আজ্ঞা মহারাজ। কোন পাজি লোকের স্থান নেই এই রাজ্যে। হ্যাঁ মহারাজ, ওই বামন বাদ দিয়ে রাজ্যে সবাই ভালো লোক, মানে আপনার প্রজারা সবাই ভালো। ওই বামন আপনার প্রজা নয়, ও বাইরে থেকে এসেছে। আমার কেন জানি মনে হচ্ছে মহারাজ ওর পেছনে অন্য কেউ আছে যে ওকে চালাচ্ছে। সে কি? কোন জাদু মন্ত্রের বলে? কি জানি, বিজ্ঞানে তো এর কোনো ব্যাখ্যা নেই মহারাজ। কিভাবে যে ওই ছাতা মাতা লোকটাকে খুঁজে পাই? হুজুর, আমাদের বামন আর ছাতা মাথার লোককে খুঁজে পেতে হবে। এই হতভাগা, তোর সাথে ছাতা কোথায়? আমি ওসব ছাতা ব্যবহার করি না। কেন, আপনাদের ছাতা দিয়ে কি হবে? রাজ্যে কি ছাতার আকাল পড়ে গেছে নাকি? আমরা বুঝবো, তুই কি আমাদের দেখে ছাতা লুকিয়ে ফেলেছিস? হ্যাঁ, আমি এসব এই ছাতা মাথা ব্যাপারে মোটেই মাথা ঘামাই না। আপনি তো সেনাপতি, বলি আপনার কি আর কোনো কাজ নেই? ছাতা লাগবে তো দোকানে যান। কি এত বড় কথা? এক্ষুনি ধরে নিয়ে যাব মহারাজের কাছে। হুজুর, হুজুর একে ছেড়ে দিন। একে দিয়ে কোনো কাজ হবে না। ওই দেখুন মহারাজ যাকে ধরে নিয়ে আসতে বলেছেন, ওই যে মাঠের মধ্যে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, বামন, আবার দেখুন মাথায় ছাতাও আছে। তাই তো, এই যা, তোকে এবারের মতো ক্ষমা করে দিলাম। এই চল। যত সব, এই সেনাপতির মুখ দেখলেই আমার দিন খারাপ যায়। এই যে বাবা, ছাতা পড়া বামন, উফ, সকাল থেকে অনেক খুঁজেছি। চলো এখন মহারাজের কাছে চলো। ওরে জোর করিস না, আমার এখন মহারাজের কাছে যাবার কোনো ইচ্ছা নেই। তোরা এখন যা। ভালো কথা বলছি, চলো মহারাজের কাছে। আমি এক কথা ওই দুবার বলা পছন্দ করি না। আমিও এক কথা দুবার বলা পছন্দ করি না। তোরা ভালো কেটে পড়, নয়তো আমি তোকে আমার মুখ দেখাবো, তখন ঠেলা বুঝবি। বাপরে, ওরে কোথায় যাচ্ছিস তোরা? এই আমাকে ফেলে যাস না। ওরে বাবারে, আমাকে ফেলে যাস না। আরে ওকি, আরে সেই বদমাসটা যাচ্ছে না? বাবা, এইবার তো তোমার পিছু নিতে হচ্ছে দেখছি। বুঝে গেছি, এইখানেই তুমি তোমার আস্তানা গেড়ে বসেছো। কি সেনাপতি, আরে
তোমার এ কি অবস্থা? মহারাজ কি বলবো, ওই শয়তান পোড়া মুখের বামনটা নিশ্চয়ই কোনো জাদু জানে। আমি যেই ওই আপনার কাছে ধরে আনার জন্য ওর হাত ধরলাম, সঙ্গে সঙ্গে আমার মাথায় গাছের ডাল ভেঙে পড়লো। কি সর্বনাশ! অল্পের জন্য ওই প্রাণে বেঁচে গেছি মহারাজ। গোপাল কই? সেই কিছু উপায় বাতলাতে পারে। গোপাল কি আর আসবে? বামনের মুখ দেখে তো গোপালের হাঁড়ি ফেটেছে, ওর বউয়ের পা পুড়েছে। তা সে যাই হোক, এখন গোপালই পারে ওই বদমাইশটার হাত থেকে আমাদের রক্ষা করতে। এই তো গোপাল এসে গেছে। দেখেছো গোপাল, ওই বদমাইশ বামনের জন্য আমাদের সেনাপতির মাথা ফেটেছে। এখন উপায় কি বলতো গোপাল? মহারাজ, আমাকে কটা দিন সময় দিন, আমি ওকে ঢিট করব। গোপালই এখন একমাত্র ভরসা, অপয়া বামন হয়ে যাবে ফর্সা। আমার জানা আছে। শেষমেশ তুমি আমাদের ভরসা গোপাল। ওই রে, ওই অলক্ষণেটা আসছে রে। সর্বনাশ! পালাও পালাও পালাও! সর্বনাশ! আজ তোমার পুরো রহস্য আমি জানবই। প্রণাম গুরুদেব। কিরে, আজ কত রোজগার হলো? আজ রোজগার কিছুই হয়নি, তবে তবে কিছু লোকের ক্ষতি হয়েছে। বাহ, এভাবেই চালিয়ে যা। তোকে যা মন্ত্র দিয়েছি তাতে কিছুদিন পর তোকে দেখলেই লোকজন ভয় পেয়ে যাবে। তুই যা চাইবি তাই দিয়ে দেবে। তোর মুখ যে দেখবে তারই সর্বনাশ। কি খবর প্রহরী? কিন্তু কে এসে দিয়ে গেল? মানে সে কি তার নাম বলেছে? না মহারাজ, তাকে দেখতেও পাইনি, তার মুখ ঢাকা ছিল। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন যাও যাও যাও। পড়ো মন্ত্রী পড়ো। মহারাজ কৃষ্ণচন্দ্র, আমার নমস্কার নেবেন। আশা করি আপনার সেনাপতি বেঁচে আছেন। আপনি যদি নিজেও সবাইকে বাঁচাতে চান তাহলে এক্ষুনি 1,00,000 মোহর উত্তরের জঙ্গলের পাশের পুকুরের ধারে আম গাছের সামনে বিকেল বেলায় পাঠিয়ে দেবেন। হ্যাঁ, কি সাংঘাতিক! না যদি পাঠান তাহলে আমার সুন্দর মুখ আমি আপনাকে দেখাবো আর আপনার মাথায় বাজ পড়বে। এ তো রীতিমতো রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। মহারাজ, এখন উপায় কি? কালকের মধ্যে না পাঠালে সে তো সবাইকে ওর মুখ দেখিয়ে বেড়াবে। মহারাজ, রাস্তাঘাট বাজার সব ফাঁকা হয়ে গেছে, ভয়ে কেউ বাড়ির বাইরে বেরোচ্ছে না। গোপাল কোথায়? গোপালকে কেন আশা করছেন মহারাজ? ও তো ভয়ে বাড়ির বাইরেই বেরোচ্ছে না। মন্ত্রী, দেখেছো তো, এটাই গোপালের গুণ। ওর নাম করলেই ও এসে একেবারে হাজির হয়। সে তো শয়তানের নাম করলেও শয়তান চলে আসে বলে শুনেছি। বলুন মহারাজ। গোপাল, ওই বদমাইশ 1,00,000 মোহর চেয়েছে, আর না হলেই সে তার মুখ দেখাবে। আমি তো ভয় পাচ্ছি গোপাল। প্রাসাদ থেকে বেরিয়ে মানে বাগানে যেত খুব ভয় করছে। এখন উপায় কি বলতো গোপাল? আপনি কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ। আপনি খবর পাঠান যে আমি ওই মোহর নিয়ে যাব, আর আপনি আমাকে একটা আয়না দিন। কেন আয়না কেন? রাজ্যের সব মানুষ চিন্তায় রয়েছে, আর সেখানে তুমি আয়না দেখে
টেরি কাটবে নাকি? হ্যাঁ, আহ মন্ত্রী, গোপাল যখন আয়না চেয়েছে তখন নিশ্চয়ই কিছু কারণ আছে। আমি গোপালকে বিশ্বাস করি, ভরসা করি। শোন, তোরা মোয়া চেয়েছিলি, প্রত্যেকে একটা নয় 4টে করে মোয়া পাবি, কিন্তু আমার সাথে থেকে একটা কাজ করতে হবে। বাহ বাহ, ভারী মজা। কি কাজ দাদু? শোন, হ্যাঁ দাদু, নিশ্চয়ই পারবো। তাহলে ওই কথাই রইলো। মহারাজের লোক 1 লক্ষ মোহর নিয়ে আসবে তো? এলেই ভালো, না হলে জাহাল করবো না, একেবারে টের পাবে মজা। প্রণাম অবতার ঠাকুর। মহারাজের কাছ থেকে আসছিস? আজ্ঞে। 1 লক্ষ মোহর এনেছিস তো? অবশ্যই এনেছি, কিন্তু অবতার ঠাকুর, তার আগে যে আপনার মুখটা একবার দেখতে চাই ঠাকুর। কেন আমার মুখ দেখতে চাস কেন? বারে, মহারাজকে গিয়ে বলতে হবে না যে কার হাতে 1 লক্ষ মোহর দিয়ে এলাম? আমার মুখ দেখলে তোর কিন্তু বিপদ হবে, বলে দিলাম। কিন্তু মুখ না দেখে মোহর দিয়ে গেলে তো মহারাজ আমাকে আরো বড় কোনো শাস্তি দেবেন। তাহলে দেখ। এই দেখ। ওরে ওরে, কি করলি রে? আয়নায় যে ব্যাস, নিজেই তোমার দেখে জারি জুরি শেষ। এবারে দেখি তো মুখটা তোমার ভালো করে। ওরে বাপ, এ কি হলো রে? আমার সব ক্ষমতা চলে গেল যে। বাটকুল বদমাস, দেখ এবার তোর কি করি আমি। কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না। এখনো এখনো আমার গুরু বেঁচে আছেন। গুরু? ওই দেখ তোর গুরু। গেল গেল গেল, আমার আমার সব ক্ষমতা চলে গেল রে। তা তো যাবেই, বদমাশদের অলৌকিক ক্ষমতা তো চিরকাল থাকে না গুরু। তোমাদের দুর্দিনের এই তো শুরু। গুরুটাকে তো বেঁধে এনেছিস, এবার চেলাটাকে বেঁধে চল মহারাজের কাছে নিয়ে যাই। দড়ি আমি সঙ্গে করে নিয়ে এসেছি দাদু। ওহ, কি কাজের ছেলে রে তুই, হ্যাঁ? দে রে দে, বাঁধি। এই নিন মহারাজ, কলিকালের বামন অবতার আর তার গুরু। ওহ, এরাই তাহলে সেই শয়তান সেনাপতি। দুটোকেই কারাগারে নিয়ে যাও। কাল সকালে বিচার করে ঠিক করব কি শাস্তি হবে ওদের, শুল না ফাঁসি। আর কখনো করব না মহারাজ, এবারের মতো ক্ষমা করে দিন। চুপ, সেনাপতি, এক্ষুনি নিয়ে যাও। সত্যি সত্যি গোপাল, তোমার জবাব নেই। আর আমার নাতি নাতনিরা, ওরাও কি কম যায় নাকি? প্রণাম মহারাজ। কি ব্যাপার? আগে মহারাজ, ওই দেশে মায়ের খুব অসুখ, তাই যেতে লিখেছে। ও, যাও 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 যাও, তাড়াতাড়ি যাও। মহারাজের জয় হোক। প্রণাম মহারাজ। কি হলো? তোমার আবার কি চাই? একে মাস্তুতো বোনের ছেলে হয়েছে। আহাহাহাহা, কি সুখবর। আমায় একটু যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, যাবে না কেন, নিশ্চয়ই যাবে। 2 মাস ওখানেই থাকতে হবে। আসলে বাচ্চাটা একটু বড় না হলে তো। নিশ্চয়ই থাকবে, মাসি বলে কথা। যাও যাও যাও। প্রণাম মহারাজ। তুমি মানে কি ব্যাপার? মহারাজ, আমি বাপের বাড়ি যাব। কেন 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 কেন? বাবাকে দেখতে যাব, 6 মাস পরে আসবো। কি 6 মাস? আরে বাবা, বাবাকে দেখতে যাবে তো যাও, কিন্তু কালই চলে এসো। কেন? কেন মানে? আরে এখানে এত কাজ। আমি কি কাজের লোক?
বিনা পয়সার সেবা দাসী? এমন করে বলছো কেন? বলবো না তো কি, সবাই যে যার কাজে বাড়ি যাবে বললো আর তুমি ছুটি দিয়ে দিলে। বলি রান্না বান্নার কাজ কে করবে তুমি? আহা, কয়েকদিনের তো ব্যাপার, তুমি একটু সামলে নাও না। তোমার রাঁধুনির কাজ করতে আমি এ বাড়িতে আসিনি। যতদিন না পাচক ঠাকুর আসবে ততদিন তুমি জল খেয়ে পড়ে থাকো। আমি চললাম। রানী, ও চলে গেল তাড়াতাড়ি। বলি ও গিন্নি, আরে খেতে দাও, খিদে পেয়েছে গো। ও সারাটাক্ষণ শুধু খাই 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 আর খাই, ভালো লাগে না বাপু। এখন খাবার কিচ্ছু নেই। কেন? কালই তো দোকান থেকে মুড়ি আর বাতাসা কিনে আনলাম, তাই দাও না। এই নাও, খেয়ে দে, বাজার থেকে মাছ কিনে আনো। হ্যাঁ, বাহ, কেমন হঠাৎ বৃষ্টি এলো। হ্যাঁ, আহা, গিন্নি তুমি আমাকে ভেজা মুড়ি দিলে কেন? হ্যাঁ বলো যা, তোমার কি ভীমরতি হলো নাকি? হ্যাঁ, চোপড়াও। এই তো তুমি আমাকে ভেজা মুড়ি দিয়েছো। বাবা, আমি কেন তোমায় ভেজা মুড়ি দিতে যাব? হ্যাঁ, বলি ছাতের দিকে একবার তাকাও, তাহলে বুঝবে কেন মুড়ি ভিজছে। ওই দেখো কতবার বলেছি এই ঘরটা সারাবার ব্যবস্থা করো, আমার কথা কানে তোলেই না। এবার ঠেলা সামলাও। তাই তো দেখছি। না সত্যি এবার কিছু একটা ব্যবস্থা করতেই হবে। করতে হয় না, করো এখনই, নইলে এবার বর্ষায় আমাদের পথে বসতে হবে। হ্যাঁ, যা করার এখনই করো, বুঝলে? নইলে এই বর্ষায় আমাদের গাছতলায় কাটাতে হবে। হ্যাঁ না গিন্নি, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি একটা না একটা ব্যবস্থা করবই করব। কিন্তু বুঝলে, সেবার ঘরামির সঙ্গে কথা বলতে সে 150 মোহর চেয়েছিল। তুমি বরং রাজা মশাইয়ের কাছ থেকে চেয়ে আনো। হ্যাঁ, আবদার আমি চাইলেই যেন দিয়ে দেবে। দেখি কি করা যায়। অনেক বেলা হয়ে গেল, এখনো তো রানী খাবার দিল না। না যাই, একবার রান্নাঘরটা ঘুরে আসি। রানী, খাবার হতে দেরি আছে, দুধ ভাত দিচ্ছি, খেয়ে উদ্ধার করো। ওহো, ঠিক আছে। মনে হচ্ছে মহারাজের আসতে দেরি হবে। ততক্ষণ আমরাই যদি কিছু রাজকার্য শুরু করি। বেশি বকো না তো, বলি বিজ্ঞান ছাড়া আর কিছু বোঝো না নাকি? হ্যাঁ, মনে হচ্ছে সকাল সকাল ওই অম্বল ঘটিত রোগে। চুপ কর, তোমার খালি সবেতেই অম্বল আর আমাশা। পৃথিবীতে কি আর এর বাইরে কিছু নেই? আহা রাজবৈদ্য, মন্ত্রী মশাই আজ সকালে নিশ্চয়ই বউয়ের বকুনি খেয়েছে। চিন্তা করবেন না মন্ত্রী মশাই, সব বাড়িতেই ওই রকম একটু আধটু হয়। আর বউ শব্দের মানে জানেন তো? কেন জানবো না? বউ শব্দের অর্থ পত্নী বা স্ত্রী বা। হলো না পণ্ডিত মশাই, হলো না। বউ শব্দ মানে ব আর উ। বয়ে হলো বড় আর উতে উৎপাত। তাহলে বউয়ের সমার্থক হলো বড় উৎপাত। ঠিক বলেছ গোপাল, এতদিন বাদে একটা খাঁটি কথা বলেছ। মহারাজ, মনে হচ্ছে আজ মহারাজ রানীমার ঝাড় খেয়েছেন। না, আজ আর পয়সা পাবো বলে মনে হচ্ছে না। তা গোপাল, তুমি এত জ্ঞান রাখো কোথায় বলো তো? কেন মহারাজ, আমার এই ভুঁড়িতে। মহারাজ, আমার তো মনে হয় ও দিন দিন ভাঁড় থেকে ভাণ্ডতে পরিণত হচ্ছে। আর যেভাবে ওর কলেবর ফুলে ঢোল হচ্ছে, তাতে কিছুদিন পর ওকে বাজানো যাবে। তা মন্ত্রী মশাই তো দেখছি আজকাল ভালোই লোক হাসাচ্ছেন। রাজা মশাইকে বলে আমার জায়গাটা
আপনাকে দিই আর মন্ত্রিত্বটা আমি নিচ্ছি। তোমার সাহস তো কম নয়, হ্যাঁ? তোমার মাথায় যদি অতই বুদ্ধি থাকতো তাহলে নিজের যোগ্যতা এই পদ অর্জন করতে। আহা মন্ত্রী, সারাক্ষণ নেউলের মতো ঝগড়া করো না তো। না, ঠাকুর ঠাকুর করে বলেই ফেলি। মহারাজ, একটা কথা ছিল। কি কথা? আগে মহারাজ, ওই আমার বাড়ি মেরামতের জন্য কিছু মোহর প্রয়োজন, তা আপনি যদি দেন তাহলে। গোপালের চাওয়ার অভ্যেসটা কিন্তু গেল না মহারাজ। সত্যি তোমার চাওয়ার অভ্যেসটা কিন্তু আর গেল না। তাছাড়া আজ সব নিয়ে চিন্তা করতে আমার আর ভালো লাগছে না। পরে দেখবো। কেন মহারাজ ভালো লাগছে না কেন? আপনার শরীরে তো কোনো রোগের লক্ষণ চোখে পড়ছে না মহারাজ। আরে বাবা, পাচক দাসী সব বাড়ি চলে গেছে, তাই রানীকে রান্না বান্না করতে হচ্ছে। আরে তাতেই তো সব ঝামেলা। কথায় কথায় সব দোষ হচ্ছে আমার। আমি পড়েছি মহা ফাঁপড়ে। এই সুযোগ, এখন এমন কিছু ফন্দি করতে হবে যাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। মহারাজের সমস্যারও সমাধান হবে আর আমার ঘর মেরামতের অর্থও পাওয়া যাবে। আজ আর রাজকার্য করতে আমার ভালো লাগছে না। যাও 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 যাও, সব বাড়ি যাও তো, বাড়ি যাও। গিন্নি, গিন্নি, কোথায় গেলে গো? বাবা রে বাবা, এই তো গেলে গো। রাজসভাতেও কি দুদণ্ড বসতে ইচ্ছে করে না? ঘর সারানোর মোহর পেলে তো কত মোহর দিলেন মহারাজ? আরে দূর তোর, মহারাজ আজকাল বড্ড কিপটে হয়ে গেছে বুঝলে। অত সহজে এখন মহারাজের থেকে মোহর আদায় করা যাবে না। আমার নামও গোপাল ভাঁড়, একটা দারুণ ফন্দি এঁটেছি বুঝলে। আবার কি ফোন দিয়ে এটেছো শুনি? তোমার ফন্দির ওপরে আমার কোনো ভরসা নেই। শোনো গিন্নি, তোমাকে আমার উপর আস্থা রাখতে হবে না, বরং যা যা বলি তাই করবে। শোনো, মহারানীর রাঁধুনি ছুটি নিয়ে চলে গেছে। তাতে আমাদের কি? সে আমার ঘর মেরামত করবে? চুপ করে শোনোই না। মহারাজ কদিন খুব দুশ্চিন্তায় আছেন, কারণ মহারানীর রান্না করতে ইচ্ছে করে না। এখন এখন দুটো কাজ করতে হবে, মহারাজ আর মহারানীকে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেওয়ালেরও কান আছে, শোনো। আচ্ছা আচ্ছা, আমাকে তো তাহলে এখনই রানীমাকে সব বলে আসতে হয়। হ্যাঁ হ্যাঁ, যাও। রানীমার জয় হোক। আরে গোপাল গিন্নি যে, এসো ভেতরে এসো। কেমন আছো? ওই আছি একরকম। শুনলাম আপনি নাকি ভালো নেই, আপনার রাঁধুনি চলে গেছে। আর বলো না, মহারাজ সবাইকে ছুটি দিয়ে বসে আছেন। সে কি কথা? তাহলে সংসার চলছে কি করে? ছেলেরা আর সেসব বুঝলো কবে? শুধু মুখ থেকে খসিয়ে দিলে ভাবে এই সব হয়ে যাবে। সত্যি কথা, আমাদের মেয়েদের দুঃখ আমরাই বুঝি। হ্যাঁ, তাহলেই বলো, রোজ সকালে উঠতে হয়, রান্না করতে হয়, না খাইয়ে তো আর মানুষটাকে রাখতে পারি না। ঠিক তাই, ঠিক। কিন্তু এদের জব্দ না করলেও চলে না। একটা যদি মাথায় কোনো উপায় আসতো তাহলে দেখিয়ে দিতাম কত ধানে কত চাল। রানীমা, আমার মাথায় একটা ফোন দিয়ে এসেছে। ভাই বলো বলো। ঠিক বলেছ, আমি কালকেই মজা দেখাবো। ও কি, উঠলে কেন? আর আমার কপালে কি বসবার জো আছে? আপনাদের আদরের গোপাল তো বাড়িতে একটা পয়সাও দেয় না। হ্যাঁ, দেখি যদি কারু কাছে কিছু ধার করতে পারি। আহা, ধার করবে কেন? এই নাও 50 মোহর ধরো। রানীমার জয় হোক। এই বেশ হলো, আমি আসি তাহলে। হ্যাঁ হ্যাঁ, এসো। রানী, ও রানী, মানে খাবার তৈরি হলো? আমায় যে রাজসভায় যেতে হবে। রানী, ও রানী, আমার খাবার তৈরি হলো।
বেলা যে গড়িয়ে যাচ্ছে, মানে সভাসদরা আমার জন্য অপেক্ষা করছে। উফ, মেয়েদের এই নাক ডাকা না আমার অসহ্য লাগে। ধ্যাত্তেরি। আজ আমার জন্য আপনাদের সকলকে অপেক্ষা করতে হয়েছে অহেতুক। মানে আমি এই অনিচ্ছাকৃত দেরির জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। না না মহারাজ, এ আপনি কি বলছেন? রাঁধুনি পাওয়া যাচ্ছে না যে, আর রানীমাও সকাল থেকে গভীর ঘুমে অচেতন হয়ে আছেন, তাই আমার এত দেরি হয়ে গেল। আমার কাছে কিছু পেয়ারা আছে, আপনি খাবেন না কি মহারাজ? সব সময় মজা আমার ভালো লাগে না গোপাল। এমনিতেই আমি চিন্তিত, তৃষ্ণার্ত, ক্ষুধার্ত। তোমাদের রানীমাকে জাগাতে পারছি না যে। মহারাজ, কিছু যদি বকশিশ দেন তাহলে একটা বুদ্ধি দিই। নিশ্চয়ই বকশিশ দেব। তুমি বুদ্ধি দাও তো, যাতে রানীমার হাতে রান্না খেয়ে সভায় ঠিকঠাক সময়ে আসতে পারি। আচ্ছা, তবে শুনুন। বাহ, তুমি যা বলছো তাই হবে। এই নাও তোমার বকশিশ। রানী, ও রানী, আরে খাবার তৈরি করবে না? আমায় যে রাজসভায় যেতে হবে। রানী, ও রানী, আমার খাবার তৈরি হলো। দেখো দেখো, বেলা যে গড়িয়ে যাচ্ছে আর সভাসদরা আমার জন্য অপেক্ষা করছে। দাঁড়াও, এবার তোমার ব্যবস্থা করছি। আর সহ্য করতে পারছি না, কি শব্দ! ওরে বাবারে 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 বাবারে, এবার তো উঠতেই হবে। ওহ, ক্ষমা করো, আমি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিলাম, ক্ষমা করো। তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার খাবার করে আনছি। গোপালের বউয়ের বুদ্ধিটা কাজে লাগলো না। এত শব্দ করলে কি ঘুমের অভিনয় করা যায়? ধুত্তেরি, সেই রান্না করতেই হবে। কাল নতুন ফন্দি করতে হবে। গোপালের বুদ্ধির জবাব নেই। ওরা দুজনেই কিচ্ছু বুঝতে পারছে না। আমাদের আরো কিছু মোহর লাগবে, তারপর আমরা মহারাজের সব সমস্যার সমাধান করে দেব। আজ রানীমা ঘুম থেকে উঠতে বাধ্য, কারণ যে পরিমাণ কাঁসর ঘন্টা বাজছে কানের কাছে। তুমি বরং আজ রানীমাকে বলো। এই এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ, আবার আজ সকালে আমাকে ঘুম থেকে উঠিয়ে রান্না করিয়েছে। আমি এখন কি করি? ঠিক আছে রানীমা, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে একটা নতুন বুদ্ধি দিয়ে দিচ্ছি। বেশ, বলো, কি সেই বুদ্ধি? শুনুন রানীমা, কাল রাজামশাই যখন আপনার কানের কাছে কাঁসর ঘন্টা বাজাবে, আপনি কালার অভিনয় করবেন। মহারাজ ভয় পেয়ে যাবেন, আর যখন বুঝবেন যে কাঁসর ঘন্টার জোরালো শব্দে আপনি কালা হয়ে গেছেন, তখন আপনাকে রান্নাও করতে বলবে না, আর আপনাকে যত্নেও রাখবেন। বাহ বাহ বাহ, গোপাল গিন্নি, এই না হলে বুদ্ধি। তুমি না হয় আরো 50টা মোহর রাখো। কাল সকালটা হোক, তারপর দেখাচ্ছি মজা মহারাজকে। ও রানী, খাবার তৈরি করবে না? আমায় যে রাজসভায় যেতে হবে। কি গো, আমার খাবার তৈরি হলো, এদিকে যে বেলা গড়িয়ে যাচ্ছে আর সভাসদরা আমার জন্য অপেক্ষা করছে। দাঁড়াও, আবার শিক্ষা দিতে হবে মনে হচ্ছে।
মাগো রানী, এবার জল খাবারটা তৈরি করে দাও। হ্যাঁ, তুমি কি বলছো? আমি যে কিছুই শুনতে পাচ্ছি না। আরো জোরে বলো, জোরে। রানী, আমার জল খাবার তৈরি করে দাও। আরো জোরে। আরে, আমায় রাজসভায় যেতে হবে। আমি যে কিছুই শুনতে পাচ্ছি না। ও মাগো, আমি কালা হয়ে গেলাম। ও মাগো, আমি কিছুই শুনতে পাচ্ছি না। আমার জল খাবার তৈরি করে দাও। আরো জোরে। হুট করে কালা হয়ে গেল। এ নিশ্চয়ই আবার নতুন নাটক, নাকি আমায় রান্না না করে খাওয়ানো। ওগো, কিছু একটা করো। আমি যে কালা হয়ে গেছি, কিছু একটা করো। ঠিক আছে, ঠিক আছে, আমি রাজবৈদ্যকে পাঠিয়ে দিচ্ছি। আমি রাজসভায় চললাম। ওই তো, তাড়াতাড়ি রানীমার কাছে যাও। আরে, তার এক নতুন ব্যায়ামও দেখা দিয়েছে। যে আজ্ঞে মহারাজ। গোপাল, এদিকে এসো, এদিকে এসো। কি হয়েছে মহারাজ? রানী বলছেন যে তিনি নাকি কালা হয়ে গেছেন, আমি জোরে কাসর ঘন্টা বাজিয়েছি বলে। ও, এই ব্যাপার। আপনি কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ। রাজবৈদ্য রানীমাকে সুস্থ করতে পারবে না। আপনি যান, রানীমাকে গিয়ে বলুন যে আপনি এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছেন। কি হবে এই জীবন দিয়ে, যেখানে রানী রাজার কথা শুনতে পায় না? যান, বলুন গিয়ে। তারপর রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যাবার ভান করবেন। রানীমা যদি সত্যি সত্যি কালা না হন, তাহলে তিনি আপনাকে নিশ্চয়ই আটকাবেন। তাহলেই আপনি বুঝে যাবেন যে রানীমা অভিনয় করছেন। অসাধারণ গোপাল, তোমার বুদ্ধির তুলনাই নেই। আগে ওই তুলনা নেই বলে কি মূল্য নেই মহারাজ? মানে যৎকিঞ্চিত যদি এই নাও, এই নাও 100 মোহর। ধন্যবাদ মহারাজ। আমি বাড়ি চললুম। বেশ, তুমি বাড়ি যাও, আর আমি তোমার বুদ্ধিটা প্রয়োগ করে আসি। এই টাকায় আমার বাড়ির চাল ছাওয়া হয়ে যাবে। গিন্নি, গিন্নি, ও গিন্নি, আরে কোথায় গেলে? আরে বেরিয়ে এসো, বেরিয়ে এসো। বলি, কটা মোহর হলো? এখনো পর্যন্ত এই 150টা মোহর হয়েছে। এই নাও আরো 100। এই টাকায় আমাদের ঘর ছাওয়া, আগল দেওয়া সব হয়ে যাবে। এবার চলো মহারাজের কাছে ক্ষমা চেয়ে নতুন রাঁধুনি দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। ওদের অনেক কষ্ট হয়েছে, আমাদের আর দেরি করা উচিত নয়। চলো। রাজবৈদ্য, এবার আপনি আসুন। সে কি, এখনো যে মধুচন্দ্র বটিকা খাওয়ানো বাকি আছে? আপনার অনেক বটিকা হয়েছে বৈদ্য, আপনি পরে আসবেন, এখন যান। আপনি বড় উদ্বেগে রেখেছেন মহারাজ। আমি বলি কি, এখনই একটা ওই বটিকা খেয়ে নিলে হতো না? না না, আমার কোনো বটিকা লাগবে না। আমি এই রাজ্য ছেড়েই চলে যাব। সে কি? না না, আমার জন্যই আজ রানীর এই অবস্থা। আমার জন্য রানী কালা হয়ে গেছে। ও কি হবে আর এই জীবন নিয়ে, যেখানে রানী রাজার কথা শুনতে পায় না? না না, আমি চলেই যাব। আমি এই রাজ্য ছেড়ে চলে যাব। এসব এসব কি অলক্ষণে কথা বলছেন মহারাজ? তুমি যাও বৈদ্য, যাও। ঠিক আছে, ঠিক আছে মহারাজ, ঠিক আছে। আমার জন্যই আজ তোমার এই অবস্থা। আমি রাজ্য ছেড়ে চললাম, আমাকে ক্ষমা করো। যেও না মহারাজ, যেও না, আমায় ক্ষমা করো। কি তুমি আবার শুনতে পাচ্ছ? হ্যাঁ মহারাজ, আমার কিচ্ছু হয়নি। গোপালের বউয়ের বুদ্ধিতেই নাটক করছিলাম, আমার কিচ্ছু হয়নি। সে কি, আর আমি তো গোপালের বুদ্ধিতেই তোমাকে কাসর ঘন্টা বাজিয়ে ঘুম থেকে তুলতাম। এটা তার মানে ওদের দুজনেরই ষড়যন্ত্র। দেখাচ্ছি মজা। মহারাজের জয় হোক।
আসতে পারি? হ্যাঁ অবশ্যই তুমি আসতে পারো, আর আমার আতিথেও তার কারাগারেও থাকতে পারো। ছি 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 ছি, গোপাল বউ এইভাবে আমায় ঠকালে। আমাদের ক্ষমা করবেন রানীমা, আসলে আমাদের ঘর সারানোর জন্য অর্থের খুব প্রয়োজন ছিল। মহারাজ তো দেননি, তাই বাধ্য হয়ে আমাকে এই কাজ করতে হলো রানীমা। তা বলে এইভাবে আমাদের বোকা বানিয়ে? না না, তা কেন, তা কেন? রাধুনি খুঁজতেও তো দুদিন সময় লাগে। আর এই হলো আপনার নতুন রাধুনি। ইনি 5 রাজ্যে রন্ধন প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন। আপনি ওকে রাধুনি হিসেবে নিযুক্ত করুন। আমি কথা দিচ্ছি ও আপনার জিভের স্বাদ রক্ষা করবেই। আপনি আমাকে ক্ষমা করবেন মহারাজ। বেশ বেশ, তোমার বুদ্ধির সত্যি কোনো তুলনা নেই গোপাল। এই না হলে গোপাল ভাঁড়। দারুণ দারুণ বলেছ গোপাল, আরো 2-1টা মজার কথা বলো। এবার তাহলে একটা ওই বোকার গল্প বলি। হ্যাঁ, এক বোকা চোখে কম দেখে বলে একটা চশমা পরে বাড়ি এলো। বউ তাকে দেখে বলল, বাহ মানিয়েছে বেশ। বোকা তো সারাদিন চোখ থেকে চশমা আর খোলে না, শুধু রাতে চশমা খুলে ঘুমিয়ে পড়লো। তারপর মাঝরাতে ঘরের মধ্যে খুটখাট শব্দে বোকার বউয়ের ঘুম ভেঙে যেতে দেখলো বোকা ঘরের মধ্যে আতি পাতি করে কি যেন খুঁজছে। কি খুঁজছে জিজ্ঞেস করতে বোকা বলল, চশমাটা কোথায় রাখলাম বলো তো। বউ বলল, এত রাতে চশমা দিয়ে আবার কি করবে? বোকা বলল, না মানে একটা ভালো স্বপ্ন দেখছিলাম তো, তা চশমাটা চোখে না থাকার জন্য স্পষ্টভাবে দেখতে পাচ্ছি না। কি বললে? চশমার অভাবে স্পষ্টভাবে স্বপ্ন দেখতে পারছে না? গোপাল হলো স্বভাব রসিক, ঝুলিতে অনেক গল্প। গল্প তাই সত্যি নয় কো, সত্যি হলেও গল্প। এই সভা কবি, রাখো তো এখন তোমার কবিতা। থেমো না গোপাল, থেমো না, চালিয়ে যাও চালিয়ে যাও। আজকের এই চড়ুই ভাতিতে জব্বর খাওয়ার পর যেটুকু পেট খালি আছে তা তোমার গল্প শুনেই ভরিয়ে দেব। ঠিক আছে ঠিক আছে মহারাজ, ঠিক আছে। এবার তাহলে এক লাজুক বণিকের গল্প বলি। হ্যাঁ শুনুন তো। এক লাজুক বণিক উটে চড়ে বাণিজ্য করে ফিরছে, হঠাৎ ধপ। কি হলো? ধপ করে বলে থেমে গেলে কেন? হ্যাঁ, কি হলো? ধপ বলে থেমে গেলে কেন? কি আবার হবে, ধপ করে উটের পিঠ থেকে লাজুক বণিক পড়ে গেল। তা সকলে ছুটে আসতে সে তো খুব লজ্জা পেল। বলল, না না, আমার জন্য চিন্তা করো না, আমি পড়িনি, পড়েছে আমার গায়ের জোপ্পা। কি হলো মহারাজ, মুখে যে হাসি ফুটলো না? ওই যে গল্পের মধ্যে উট এসে গেল। উট আমার না 2 চোখের বিষ। কি কদাকার একটা প্রাণী, পিঠে কুঁজ, কদাকার। খাবার মধ্যে কি খায় না কাঁটা গাছ, জঘন্য। উটকে এমন তুচ্ছ তাচ্ছিল্য করবেন না মহারাজ। মনে নেই কালিদাসের কি হয়েছিল? বাসর ঘরে তার সবে বিয়ে করা রাজকন্যে বউ বাইরে উটের ডাক শুনে প্রশ্ন করেছিল কি ডাকছে। তা কালিদাস উষ্ট্র না বলে বলেছিল উট্র। আর তারপর থেকেই কালিদাসের কি কষ্ট, কি কষ্ট। তাহলেই বুঝুন, উটের নামের কামড়ে যদি এই হয় তাহলে আসল কামড়ে কি হবে? ঠিক আছে ঠিক আছে, আর গল্প শোনাতে হবে না। সূর্যের আলো পড়ে আসছে, এখন চলো সবাই, আমাদেরকে ফিরতে হবে তো। দিলে তো গোপাল উটের কথা বলে মহারাজের মেজাজটাকে খিঁচড়ে। বাবা, উটটা এমন করে আমার দিকে হাঁ করে এগিয়ে আসছে কেন? গতিক তো সুবিধের নয় দেখছি। কামড়ে দেবে নাকি? না, পালাতে হবে দেখছি। ওরে বাবা, কি 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 জোর কামড়ে দিল! বাঁচাও! এই কি হলো? কি ঘুমের মধ্যে চেঁচাচ্ছ কেন?
খারাপ স্বপ্ন দেখেছো নাকি? উট আমার ডান পায়ে কামড়ে দিয়েছে। ওরে বাবা, কি যন্ত্রণা! আহা, তুমি তো নিজের ঘরে পালঙ্কের উপর শুয়ে আছো, এখানে উট আসবে কি করে? রাতের বেলা যত উল্টোপাল্টা স্বপ্ন দেখবে আর ঘুমের মধ্যে চেঁচিয়ে চেঁচিয়ে মরবে। স্বপ্ন স্বপ্ন দেখছিলাম। ওরে বাবা, ডান পায়ের গোড়ালিতে কি ব্যথা! তা উঠে না কামড়ালে এত ব্যথা হলো কেন? সে আমি কি করে বলবো? নাও এখন ঘুমাও তো দেখি। ব্যাপার কি বলুন তো মন্ত্রী মশাই, এতটা বেলা হয়ে গেল অথচ মহারাজের দেখা নেই। শুধু কি মহারাজ, তার সাথে বৈদ্য কোথায় গেলেন সব ভেবে হই হদ্দ। আসলে কাল সারাদিন চড়ুই ভাতির খাওয়া দাওয়া, তারপর গোপালের গল্প, সবকিছু মিলিয়ে মহারাজের বদ হজম হয়ে গেছে, তাই হয়তো রাজসভায় আসতে দেরি হচ্ছে। দেখুন মন্ত্রী মশাই, ওই গুরু ভোজনের পর আমার রং তামাশা হজমির কাজ করে, বদ হজম হয় না, বুঝলেন? ওই তো রাজবৈদ্য এসে গেছেন। খুবই চিন্তার বিষয়, বড়ই অদ্ভুত উপসর্গ। কি বলছেন রাজবৈদ্য? কিসের চিন্তা, কিসের উপসর্গ? আগে মহারাজের কাল শেষ রাত থেকে ওনার ডান পায়ের গোড়ালিতে খুব যন্ত্রণা হচ্ছে। সে কি, মহারাজের গোড়ালিতে যন্ত্রণা কেন? এতে আর আশ্চর্য কি? কালকে রাত ঘোরাঘুরি চলাচলি তাতেই হয়তো কাটিয়েছে মহারাজের ডান পায়ের গোড়ালি। না 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 না, তা নয়, তবে যেটুকু জানতে পারলাম তাতে কাল রাতে মহারাজ স্বপ্নে দেখেছেন যে একটা উট ওই খ্যাক করে কামড়ে দিয়েছে তার ওই গোড়ালিতে, আর তারপর থেকেই যন্ত্রণা। সে কি? রানীমার ডাক পেয়ে ভোর রাত থেকে ওই মহারাজের শিয়রে বসেছিলাম, ওষুধ মলম মালিশ সব কিছুই ওই প্রয়োগ করেছি, কিন্তু যন্ত্রণা যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে, তাই তো সকলকে জানাতে এলাম। সে কি, তাহলে তো মহারাজকে একবার দেখে আসতে হয়। হ্যাঁ 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 হ্যাঁ, তাই চলুন। ওরে বাবা রে, কি যন্ত্রণা! রাজবৈদ্যর ওষুধ খেয়েও কিছু কমলো না? না 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 না, কিচ্ছু কমেনি। মনে হচ্ছে পায়ের তলা থেকে কি যেন গোড়ালিটা টেনে হিঁচড়ে নিচ্ছে। ওরে বাবা! এখন কেমন আছেন মহারাজ? ব্যথা একটু কমেছে? আর কমেছে? ওরে বাবা, যন্ত্রণার ঠেলায় সকাল থেকে উঠে দাঁড়াতে পারিনি অবধি। রাজবৈদ্যের কাছ থেকে আমরা সব শুনেছি, কাল রাতে উটের কামড়ের দুঃস্বপ্ন দেখার পর থেকেই তো আমার মনে হচ্ছে এটা মহারাজের মনের রোগ। চুপ, এটা সত্যি, আমি পাগল নই। কিন্তু স্বপ্নে উটের কামড় খেয়ে বাস্তবে গোড়ালিতে ব্যথা হয়? কে বলল? কে বলল ওটা স্বপ্ন ছিল? নিশ্চয়ই রাতে উঠ এসেছিল। ওরে বাবা রে, আর আমার গণনা বলছে মহারাজের বর্তমানে রোগ ভোগের তীব্র যোগ চলছে। তাহলে কি হবে আমার? কে সারাবে আমার রোগ? আর সব হয়েছে গোপালের জন্যে। ওই তো কাল আপনাকে উটের গল্প বলল, কি মহারাজ বললো না? যাব বাবা, আমি আবার উটের গল্প বললাম কখন? আরে আমি তো বলেছিলাম লাজুক বণিকের গল্প। হ্যাঁ মানছি, তার মধ্যে উট ছিল। আর সেটা শুনেই তো আমি উটকে গালাগাল করলাম, আর তাই ওটা রাতে এসে আমাকে কামড়ালো। ওরে বাবা, কি যন্ত্রণা! আর সেই থেকেই তো আমার এই অবস্থা। বলি কে তোমাকে উট নিয়ে অত কথা বলতে বলেছিল? এই সুযোগে মহারাজকে গোপালের বিরুদ্ধে তাতিয়ে দিতে হবে। কে তোমায় উট নিয়ে অত কথা বলতে বলেছিল? না না গোপাল, মহারাজের কাছে উটের মতো
একটা কদাকার জানোয়ারের গল্প বলা তোমার একদম উচিত হয়নি। জানো না ওনার মন কতটা নরম? বিশ্বাস করুন রানীমা, মহারাজকে ভয় দেখাবার কোনো ইচ্ছেই আমার ছিল না। ইচ্ছে ছিল কি ছিল না সেটা আমি জানতে চাই না। ওরে বাবা রে, শোনো গোপাল, ঝঞ্ঝাট যখন তুমি পাকিয়েছো তখন এই রোগের উপশম তোমাকেই করতে হবে। এই আমার শেষ কথা। খেয়েছে আমাকে? হ্যাঁ হ্যাঁ তোমাকে, না হলে তল্পি তল্পা নিয়ে দূর হয়ে যাবে কৃষ্ণনগর থেকে। যা ছেলে, এ তো দেখছি হাসাতে গিয়ে কপাল ব্যথা, থুড়ি গোড়ালি ব্যথা হয়ে গেল। কেন কথা বাড়াচ্ছ গোপাল? যাও ওষুধের ব্যবস্থা করো। হ্যাঁ তাই করো, না হলে আর মুখ দেখাতে এসো না। রানীমা আপনিও? ঠিক আছে। কি গো, কি হলো? পেট ভর্তি ভাত গিলে হেলতে দুলতে রাজসভায় গেলে আর এমন পোড়া বেগুনের মতো মুখ নিয়ে ফিরে এলে কেন? কি আর বলবো গিন্নি, সবই আমার কপাল। না নাও জিনিসপত্র বেঁধে ছেদে নাও, কৃষ্ণনগরের পাট আমাদের গুটোতে হবে। কেন 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 গুটোতে হবে কেন? মহারাজ থাকতে কার এত ক্ষমতা যে আমাদের চলে যেতে হবে? আরে মহারাজের আদেশেই তো। কেন 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 ইনি হঠাৎ এই আদেশ দিলেন কেন? আর বলো কেন, কাল চড়ুই ভাতিতে গিয়ে একটা গল্প বলেছিলাম, তা গল্পে একটা উট এসে পড়লো। তা আমি কি করে জানবো যে উটকে মহারাজ দু চক্ষে দেখতে পারেন না? এ তো ঠিক, মহারাজের মনের কথা তুমি কি করে জানবে? তা কাল রাতে মহারাজ স্বপ্ন দেখলেন যে উট তার পা কামড়ে ধরেছে, আর তারপর থেকে নাকি তার পায়ের গোড়ালিতে খুব যন্ত্রণা হচ্ছে। স্বপ্নে কামড়ালো পা আর যন্ত্রণা হচ্ছে স্বপ্ন দেখার পর। কিছু বলো, মহারাজকে মনে হয় পেঁচোয় পেয়েছে জানো। এই শোনো, আমি বলি কি, তুমি কোনো ভালো গুণিনের কাছ থেকে জল পোড়া নিয়ে এসে মহারাজকে খাইয়ে দাও, দেখো তাতেই মহারাজের মনের রোগ সেরে যাবে। হ্যাঁ তোমার কত বুদ্ধি গো! এটা তো আমার মাথায় আসেনি। তবে তুমি কি ভাবো বুদ্ধি শুধু তোমার ঘটে, আমার পেটে নেই? তাহলে চট করে রাজবাড়ি থেকে গুনিনের খরচপাতি নিয়ে আসি। তা কোন গুণিনের কাছে যাবে সেটা তো আগে ঠিক করো। আরে গুনিন তো তোমার সামনেই দাঁড়িয়ে আছে গিন্নি, এই যে শ্রীযুক্ত শ্রীমান গোপাল চন্দ্র ভাঁড়। আমি চললাম। ওরে বাবা রে, কি ব্যথা! রাজবৈদ্যর দেওয়া অব্যর্থ ওই যন্ত্রণা নিবারণ মলম মালিশ করে দেওয়ার পরও কিছুতেই কমছে না। না না না, একটুও কমছে না। আমার কপালে একটা অপদার্থ বৈদ্য জুটেছে। আমার ওপর শুধু শুধু রাগ করছেন মহারাজ। আমি শরীরের ওষুধের কথা জানি, কিন্তু কিন্তু আমি তো মনোবিদ নই, তাই মনের ওষুধের কথা আমি জানি না। কিন্তু আমি জানি, মানে এইমাত্র জেনে এসেছি। ওই এলেন দাঁত বের করাটা, আবার দাঁত বের করে এলেন। বলো গোপাল, কি জেনে এলে বলো। আগে রানীমা, আমার চেনা জানা একজন মস্ত বড় গুণিন আছে, তার জল পড়া একবার খেলেই মহারাজের ব্যামো বাপ বাপ বলে সেরে যাবে। তা জানোই যখন, তখন সেটা না শিখে খালি হাতে এলে কেন? আগে নিতে এলাম। যে কি নিতে এলে? আগে 25টি মোহর। কেন 25টি মোহর লাগবে কেন? ওই যে গুণিনের দক্ষিণা, কত বড় গুণিন তিনি, 25টি মোহরের কম যে তিনি নেন না মহারাজ। আমার সঙ্গে এসো, আমি দিচ্ছি। আরে হাঁ করে দেখছো কি? এই কমন্ডলুটা কিনে নিয়ে এলাম। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু এটা কোন কাজে লাগবে শুনি?
আরে বাবা, এটা করেই তো গুনিনের মন্ত্রপুত জল পড়া যাবে। শ্রীযুক্ত শ্রীমান গোপালচন্দ্র গুনিনের জল পড়া। দাও দাও দাও, চট করে এই কমণ্ডলুটা জলে ভর্তি করে এনে দাও দেখি। হ্যাঁ, ওপরে কটা তুলসী পাতা দিয়ে দিও কিন্তু। ওহ, কি ঝকমারি রে বাবা। হ্যাঁ, বাপের জন্মে এরকম রোগের কথা তো শুনিনি। এ কি মনের রোগ নাকি পাগলামির লক্ষণ? এখন গোপাল যদি ভালোয় ভালোয় ওই জল পোড়া খাইয়ে মহারাজকে সুস্থ করে তুলতে পারে, তাহলেই সব দিক থেকে রক্ষে। ও গোপাল, গোপাল, আরে তুমি যাচ্ছ কোথায়? ও, মহারাজের জন্য জল পোড়া নিয়ে যাচ্ছ? তা কথা বলছো না কেন? কথা বলা কি বারণ? ঠিক আছে, ঠিক আছে, যাও যাও যাও। সারাদিন চেষ্টা করে তো আমি হার মেনে গেলাম। দেখো দেখো, এখন ওই জল পোড়ায় যদি কিছু হয়, আমি আসি গোপাল, আমি আসি। যাক বাবা, হুঁ হুঁ করে দিব্যি কাটিয়ে দেওয়া গেল, না হলে এখন শোনাতে হতো রামায়ণের 7 কাহন। ও মাগো, একটু ঘুমোবার চেষ্টা করো। না না, আমি ঘুমাবো না। ঘুমলে যদি আবার সেই কদাকার উটটা আবার কামড়াতে আসে। হায় ভগবান, একদিনের মধ্যেই মানুষটা যে মনের রোগী হয়ে গেল। এই যে আর কোনো চিন্তা নেই, এই নিয়ে এসেছি বড় গুনিনের মন্ত্র পড়া জল। নিন রানীমা, ধরুন ধরুন ধরুন। কাল সকালে খালি পেটে মহারাজকে এই জল খাইয়ে দেবেন, ব্যাস দেখবেন মাথা থেকে ওসব গোড়ালি টোড়ালি সব ব্যথা ফুরুত। আর যদি কাজ না হয়, তাহলে ওই শুল কিংবা গর্দান, যেটা ইচ্ছে হবে সেই শাস্তিটাই দেবেন। তবে ওই গুনিন বারবার পই পই করে বলে দিয়েছেন যে ওই ওষুধ খাওয়ার সময় কোনোভাবেই যেন উটের চিন্তা মাথায় না আসে। উটের চিন্তা মাথায় এলেই সেদিন কিন্তু আর ওষুধ খাওয়ানো যাবে না, মানে খেলেও কোনো কাজ হবে না। ঠিক আছে ঠিক আছে, উটের চিন্তা না করেই আমি ওষুধ খাবো। কিন্তু তারপরেও যদি কাজ না হয়, তখন দেখাবো তোমার মজা। ঠিক আছে মহারাজ, আমি যাই। তবে আবার বলে যাচ্ছি, উটের চিন্তা কিন্তু কোনো মতেই। ঠিক আছে ঠিক আছে। নাও ওঠো, এবারে মন্ত্রপুত জল পড়াটা খেয়ে নাও। হ্যাঁ, দাও দাও। কি হলো, জল খেলে না? খেতে গিয়ে যে উটের কথা মনে পড়ে গেল। সর্বনাশ! কিচ্ছু হবে না মহারাজ, আজ মনে পড়ে গেছে তো কি হয়েছে? জল পড়া তো আর নষ্ট হয়ে যায়নি। মনকে শক্ত করুন, দেখবেন কাল ঠিক উটের কথা চিন্তা না করেই আপনি জল পড়া খেয়ে নিতে পারবেন। বলছো? হ্যাঁ মহারাজ, তাই আজ থেকে শুধু মনে মনে জপ করে যান, উটের কথা ভাববো না, উটের কথা ভাববো না। দেখবেন তাহলেই কাজ হবে। না না, উটের কথা ভাববো না, উটের কথা ভাববো না, উটের কথা ভাববো না, উটের কথা ভাববো না, ভাববো না, ভাববো না, ভাববো না, ভাববো না। কাল সারা দিন খেলে না, সারা রাত দু চোখের পাতা এক করলে না, শুধু ওই কটা কথা জপ করে গেলে। না না রানী, রানী আমাকে বারণ করো না। এই কটা কথা জপ করে করে মনের ভেতরে আমি না বেশ বেশ জোর পাচ্ছি। দেখো, আজ আর উটের কথা মনে না করেই আমি এক ঢোকে খেয়ে নেব পুরো জল। তাহলে জলটা খেয়ে নাও। আজকে আর উটের কথা ভাববো না, আজকে আর উটের কথা ভাববো না। কি বলে, কি বলে? হ্যাঁ, ভাববে নাই তো? তাহলে খাই খাই খাই। হ্যাঁ, খাও। উটের কথা ভাবছেন না তো? দিল দিল,
সব 12টা বাজিয়ে ছেড়ে দিল। কাল থেকে 11,91,000 বার জপ করে মন থেকে উঠে চিন্তাটা দূর করে ফেলেছিলাম, কিন্তু ঠিক ওই জলটা খাবার মুখে টেকোটা এসে দাঁড়ালো। না মানে আমি তো শুধু আপনাকে সাবধান করতে এসেছিলাম মহারাজ। এবার সাবধান হও তুমি, আমি কিন্তু নিজের হাতে আজ তোমার গর্দান নেব। একদম পালাবে না, একদম পালাবে না বলছি। এ কি তোমার পায়ের ব্যথা? আরে এ কি? আবার কি? আমার ডান পায়ের গোড়ালির ব্যথা। আরে এ ব্যথা কোথায় গেল? কোথায় গেল ব্যথা? রানী 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 রানী, আমার ব্যথা চলে গেছে। জল পড়া না খেয়েই না ব্যথা সেরে গেছে, কিন্তু এটা কি করে সম্ভব হলো? খুব সোজা মহারাজ, আসলে আপনার ওই ব্যথাটা তো দেহের ব্যথা ছিল না, ছিল মনের। তাই আপনার মনের মধ্যে উটের চিন্তা ঢুকিয়ে দিয়ে। সত্যি? হ্যাঁ রানীমা, আসলে ওই জল পড়াটরা ছিল ভড়কি। আমার মোদ্দা উদ্দেশ্য ছিল আরেকটা চিন্তা ঢুকিয়ে দিয়ে মহারাজের মাথা থেকে ব্যথার চিন্তা ভাগানো। তাহলে গুণিনের জন্য যে 25টা মোহর নিয়ে গেলে? ওটা তো গুণিনের প্রাপ্য রানীমা। গুণিনটা কে শুনি? কেন, শ্রীযুক্ত শ্রীমান গোপালচন্দ্র গুণিন সশরীরে আপনার সামনে বিদ্যমান। জোর দাঁড়াও, দেখাচ্ছি তোমার মজা। দৌড়ন দৌড়ন, যত দৌড়বেন তত গোড়ালি শক্ত হবে। আশ্চর্য, মহারাজের গোড়ালির ব্যথা গায়েব। গোপাল পারেও বটে, হ্যাঁ পারেও বটে। সত্যি বাবা, তুমি পারো বটে। বাবা, ওই যে কাঁটা দিয়ে যেমন কাঁটা তোলা যায়, সেই রকম চিন্তা দিয়েও চিন্তা তাড়ানো যায়, বুঝলে গিন্নি? কি ব্যাপার মহারাজ, আপনি? গোপাল, মন থেকে গোড়ালির ব্যথার চিন্তা তো নামলো, এখন যে অন্য উৎপাত, সারাক্ষণ মাথার মধ্যে ওই উটের চিন্তা, এটাকে কি করে তাড়াই বলো তো? তাহলে ওই গোপালের নাম জপ করুন মহারাজ, সর্বক্ষণ গোপালম নাম হি কেবলম, দেখবেন সব চিন্তা দূর হয়ে গেছে। দারুণ বলেছ গোপাল, তুমি তো আমার চিন্তামণি চিন্তাহরণ শ্রীযুক্ত শ্রীমান গোপালচন্দ্র গুণিন। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.